হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ মন্ডল। ওয়েলকাম টু ভিশন WBCS। সো আমরা যে ভিডিও সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার 3 নাম্বার ভিডিও। ঠিক আছে, এর আগে দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। যারা দেখোনি তাদের রিকোয়েস্ট করব যে আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ হচ্ছে আমরা কি এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কমপ্লিট করছি এমসিকিউগুলো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিন্তু এগোচ্ছি। ঠিক আছে, তবুও যারা আজকে একদমই নতুন ভিডিওটা দেখছো তাদের বলে দিই, এটা একটা ভিডিও সিরিজ। এখানে 50টা ভিডিও থাকবে এখানে, এবং এই 50টা ভিডিও কিন্তু তোমাদের WBCS প্রিলিমসের আগে কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, টোটাল আমরা 3500 মতো কোশ্চিন কিন্তু কমপ্লিট করবো এই ভিডিও সিরিজে। ক্লিয়ার? চলো আর টাইম নষ্ট করবো না, আমরা চলে যাব আমাদের আজকের বিষয়ে। আজকের যে কোশ্চিন আছে সেখানে 5টা কোশ্চিন আছে ইজি, 2টো কোশ্চিন আছে মিডিয়াম এবং 3টে কোশ্চিন আছে ডিফিকাল্ট টাইপের। তোমরা দেখো কটা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, যদি 8 থেকে 10টার মধ্যে অ্যান্সার থাকে তাহলে বলবো তোমরা এক্সেলেন্ট ক্যাটাগরির মধ্যে রয়েছো। 6 থেকে 7 করলে বলবো আজকের কোশ্চিনটা তুলনামূলকভাবে সহজ, সেক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্টের কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে। আর 5 থেকে 6 বা 4 থেকে 5-এর মধ্যে যারা মানে আপাতত অ্যান্সার করতে পারছো, তাদের বলবো তোমাদের কিন্তু হার্ডওয়ার্কের প্রয়োজন রয়েছে, কারণ আজকের কোশ্চিনগুলো যথেষ্ট সহজ। এবং তারপর যদি এই কটা অ্যান্সার হয় তাহলে বলবো হার্ডওয়ার্ক করো, আদারওয়াইজ প্রবলেম ফেস করতে পারো তোমরা পরীক্ষার হলে গিয়ে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমাদের হয়ে গেছে। যারা দেখোনি তারা দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে বুঝতে। আজকে আমরা 21 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তার আগে বলে দিই, আমি 20 নম্বর কোশ্চেনটা বাকি রেখেছিলাম, তোমাদের অ্যান্সার করতে বলেছিলাম। প্রত্যেকটা ভিডিওর লাস্টের যে কোশ্চেনটা থাকে সেটা আমি তোমাদের অ্যান্সার করতে বলি, এবং পরের দিন আমি বলেছিলাম যে পরের দিন আমি ডিসকাস করব আগে এই কোশ্চেনটা, তোমরা কি কমেন্ট করলে সেটাও ডিসকাস করব। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে বা কোনো রকম কোনো কোশ্চেন নিয়ে প্রবলেম থাকে বলবে, কমেন্ট করবে, আমি পরের দিনের ভিডিওতে ওগুলো আগে ডিসকাস করব, তারপর আমরা সেশন শুরু করব। ক্লিয়ার? তো আগের দিনের কোশ্চেনটা ছিল, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ইন্ট্রোডিউস 2 টাইপস অফ পাওয়ার নেমলি। অর্থাৎ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল 1919 সালে, সেটা দুটো পাওয়ারকে ইন্ট্রোডিউস করেছিল। তা সেই দুটো পাওয়ারের নাম কি এটা জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, দেখি কে কে রাইট অ্যান্সার দিয়েছো। দীপতীর্থ মুখার্জি বলছে রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার, জীবন সরকার বলছে ট্রান্সফার অ্যান্ড রিজার্ভ, উদিতা ব্যানার্জি বলছে রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার, সঙ্গীতা বলছে রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার, শুভদীপ বলছে রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার। ঠিক আছে, মৌমিতা সিংহ বলছে প্যাথিক লরেন্স স্ট্যাফোর্ড কি। আচ্ছা, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ক্রিস মিশনে কজন সদস্য ছিল, তাদের নাম কি, সেটাই হয়তো বলেছে, তো একদমই ঠিক বলেছে। সীমন্ত পাল বলছে রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার, ঠিক বলছে। চিরঞ্জীব ভট্ট ট্রান্সফার আর রিজার্ভ, আছে এটাও ঠিক বলেছে। তো মোটামুটি যারা ট্রান্সফার অ্যান্ড রিজার্ভ বলছো তাদের বলবো তোমরা একদমই রাইট অ্যান্সার দিয়েছো, এটার অ্যান্সার হবে রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার। ক্লিয়ার? বোঝা গেল? এবার চলে যাবো আমাদের আজকের সেশনে, আজকে কি কি কোশ্চিন আছে সেগুলো দেখব। তার আগে বলে দিই, এখানে আজকে আমাদের ক্লাস 3, আগের দিন আমরা দুটো কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর করেছিলাম, আজকেও আমরা সেম টপিকের উপর করব। আমি এটা চাইছি যাতে তোমাদের কোনো কোশ্চিন যাতে মিস না হয়। এখানে দেখো ব্যাপারটা হচ্ছে, তোমাদের কিন্তু প্রিলিমসের পর প্রিলিমসের পর প্রিলিমস এক্সামের পর তোমরা কিন্তু বেশি টাইম পাবে না। ঠিক আছে, কারণ দেখো অলরেডি কিন্তু পিএসসি অনেক লেটে চলছে এই করোনার জন্য, বা তোমাদের সামনে ভোটও আছে, ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে। তো সম্ভবত মে মাসে তোমাদের পরীক্ষা হতে পারে বা তারপরেও হতে পারে, এখনো ঠিক নেই। যতদিন না পর্যন্ত নোটিফিকেশন আসছে কিছু বলা যাচ্ছে না, তবে সম্ভবত মের পরেই হবে। তো এখনো প্রচুর টাইম রয়েছে, এখন থেকেই তোমরা কিন্তু মেন্স লেভেলের পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমরা কিন্তু বেশি টাইম পাবে না। অন্যান্য ইয়ারে কী হয়, অন্যান্য ইয়ারের ক্ষেত্রে যেমন ধরো ফেব্রুয়ারিতে প্রিলিমস হয় এবং মেন্সটা হয় আগস্টের দিকে, মানে তোমার টাইম থাকে কত, মোটামুটি 5 মাসের মতো তোমরা টাইম পেয়ে যাচ্ছ মেন্সের প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় না তোমরা 2021-এ বেশি টাইম পাবে, 1 মাসের বেশি টাইম পাবে, আর 1 মাসের মধ্যে কোনোদিনও মেন্স রিলেটেড পড়াশোনা হয় না। তো সেক্ষেত্রে প্রথম থেকেই এখন থেকেই শুরু করে দাও, যাদের টার্গেট 2021 আছে। হ্যাঁ, যাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে তাদের কিছু বলছি না, যাদের 2021-এ পাস করার টেন্ডেন্সি রয়েছে তাদের বলবো এখন থেকে কিন্তু মেন্সের পড়া শুরু করে দাও। আর আমি এই সিরিজে তোমরা জানো যে ইন্ডিয়ান লক্ষ্মীকান্তের যে ইন্ডিয়ান পলিটির যে বইটা রয়েছে এম লক্ষ্মীকান্তের, সেটা বেস্ট বুক। তো এখানে কিন্তু আমি সেই কোশ্চিনগুলোই তোমাদের সামনে নিয়ে আসছি যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন আজকের কোশ্চিন যদি বলি, এখান থেকে 3টে কোশ্চিন তোলা হয়েছে প্রিলিমস থেকে, প্রিলিমসে প্রিভিয়াস এর কোশ্চিন, 2টো কোশ্চিন তোলা হয়েছে মেন্সের কোশ্চিন, এবং 2টো কোশ্চিন তোলা হচ্ছে ইউপিএসসি প্রিলিমস এর কোশ্চিন। মানে কোশ্চিনের লেভেল দেখলেই তোমরা বুঝতে পারবে এই কোশ্চিনগুলো কিন্তু তোমার মেন্সের জন্য ভীষণ হেল্প হবে। বোঝা গেল? তোমরা পুরো সিরিজটা কমপ্লিট করবে, তোমাদের প্রচুর হেল্প হবে, আমি এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। ক্লিয়ার? বোঝা গেল? তো দেখবো আজকে কে কটা অ্যান্সার করতে পারে, তোমরা কমেন্ট সেকশনে জানিও। তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে যদি সমস্যা থাকে কমেন্টে জানাবে, আমি পরের দিন ডিসকাস করব। তার আগে বলে দিই, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার
পড়ানো ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে আমার একটা চ্যানেল আছে টপার্স গ্রুপ WBCS, ঠিক এই নামটা বলে সার্চ করবে, তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, এই চ্যানেলটা শুধুমাত্র WBCS কে ফোকাস করেই কিন্তু করা হয়েছে। এখানে সমস্ত কিছু WBCS রিলেটেডই কিন্তু পড়ানো হয়। বোঝা গেছে, এখানে অন্য কোনো বিষয়ের ওপর কিন্তু পড়ানো হয় না, অন্য কোনো চাকরির জন্য পড়ানো হয় না। তবে একটা কথা বলবো, তোমরা যদি ভিডিও মানে এই চ্যানেলটা ভিজিট করো, তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। ক্লিয়ার? দেখো, আমি চাইলে কিন্তু সামনে NTPC আছে বা ক্লার্কশিপ গেল, আমি চাইলে অনেক রকম ভিডিও তৈরি করে কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারতাম, কিন্তু সেটাতে তোমাদের কোনো লাভ হতো না। কত কাট অফ যাচ্ছে এইগুলো জেনে কোনো লাভ নেই। ঠিক আছে, যদি সেরকম টেন্ডেন্সি থাকে না আমি 1-2-1.5 বছরের মধ্যে চাকরি পাবো, তাহলে সেইভাবে পড়াশোনা কর। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে পুরো সিরিজ কমপ্লিট করছি, তোমাদের সব কটা সিরিজ WBCS প্রিলিমসের আগে কমপ্লিট করে দেওয়া হবে। ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের বইটা থিওরি অনুসারে পড়ানো হচ্ছে এখানে। ঠিক আছে, থিওরি পড়ানো হচ্ছে একদম চ্যাপ্টার ধরে ধরে, শুধুমাত্র হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর 4টে ক্লাস এসছে। ঠিক আছে, তো একদম ডিটেলসে বাংলাতে খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের বোঝানো হচ্ছে। যদি ওইগুলো কমপ্লিট করো, কোনো কোশ্চিন বাদবে না, এটুকু বলতে পারি। খুব ব্যাড লাক হলে হয়তো একটা দুটো বাদতে পারে, না হলে কিন্তু বাদবে না। তোমরা কোশ্চিন আমি বলছি বলে না, তোমরা জাস্ট একবার ভিজিট করে ভিডিওগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। ক্লিয়ার? সাবস্ক্রাইব করো বা না করো সেটা পরের ব্যাপার, কিন্তু আগে দেখো, তোমাদের প্রচুর হেল্প হবে। ইন্ডিয়ান ইকোনমিতে 3,500 কোশ্চিন করছি, জিওগ্রাফিতেও 3,500 কোশ্চিন করছি, ম্যাথে ট্রিক, অপশনাল জিওগ্রাফি সম্বন্ধে ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা জাস্ট একবার হলেও ভিজিট করো, ভিজিট করলে আশা করি তোমাদের হেল্প হবে। কারণ তোমরা দেখো, হাজার হাজার টাকা খরচা করে অনেকে অনেক কিছু সাবস্ক্রিপশন নিচ্ছে, তারপর হচ্ছে অনেক জায়গায় পড়তে যাচ্ছে, কিন্তু বেস্ট বুক মার্কেটে যেগুলো রয়েছে তার উপর তো তারা কেউ পড়াতে পারবে না, তো সেইগুলোই এখানে কিন্তু ধরে ধরে পড়ানো হচ্ছে। ঠিক আছে, চলো বাকি তোমাদের ইচ্ছা। আজকে আমাদের 21 নাম্বার থেকে শুরু হবে। প্রথম কোশ্চেনটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ট্রু রিগার্ডিং দ্য মরলে মিন্টো রিফর্মস। অর্থাৎ 1909 সালে যে একটা এসছিল, সেটাকে তোমরা কি নামে জানো? মরলে মিন্টো রিফর্মস। এবার বলছে ওই মরলে মিন্টো রিফর্ম সম্পর্কে নিচের কোন দুটো স্টেটমেন্ট দিয়েছে, 1 আর 2, এই দুটো কি ঠিক না ভুল সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, কোনটা ঠিক সেটা বলতে হবে। দেখো, প্রথমটা দেওয়া আছে কি, সত্যেন্দ্র প্রসাদ সিনহা বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। এটা কি ঠিক? তোমরা যদি এগুলো করো তাহলেই কিন্তু মানে এই একটা সম্বন্ধে পড়ো তাহলেই কিন্তু করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। খুব ইজি কোশ্চেন, যদিও এটা অনেকবার মেন্সে এসছে। বলছে কি, সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথম ভারতীয় ছিল যে কিনা এক্সিকিউটিভ কাউন্সিলে কি করেছিল, জয়েন করেছিল। এটা কি ঠিক? এটা একদম ঠিক। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, দ্বিতীয় অপশন মানে স্টেটমেন্টটা দেখো, দ্য রিফর্মস ইন্ট্রোডিউস সেপারেট ইলেক্টোরেটস। সেপারেট ইলেকট্রাল সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিল, এটা কি ঠিক? এটাও ঠিক। তার মানে দুটোই ঠিক। তাহলে কি আছে অপশন দেখে নেব, আমাদের সি মানে বোথ 1 and 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার আমি তোমাদের বুঝিয়ে দিই। আমি তোমাদের প্রতিটা এই যে সিরিজটা চালু করেছি, প্রতিটা কোশ্চেনের সঙ্গে মোর দ্যান প্রচুর ইনফরমেশন দিচ্ছি। ঠিক আছে, মোর দ্যান 7 থেকে 8 ইনফরমেশন দিচ্ছি, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা নোটগুলো এই পয়েন্টগুলো কিন্তু নোট করবে। ক্লিয়ার? নোট করবে, না হলে এই সিরিজ করার কোনো মানে নেই। নোট করলে তবেই তোমরা তোমাদের 3,500 মতো কোশ্চিন হয়ে যাবে, যেটা কিন্তু সাফিসিয়েন্ট। বোঝা গেল? হ্যাঁ, তারপর যদি থিওরি পড়ো তাহলে তো হয়েই গেল, তারপর ওইটার জন্য তোমাকে আলাদা করে টিচার নিতে হবে না। তাহলে কি বললাম, এটা আনসার হবে 1 and 2। তাহলে এখান থেকে কি কি পয়েন্ট পাচ্ছি, তার আগে বলি যে মরলে মিন্টো রিফর্মস কেন বলা হচ্ছে বলো তো? এই বিষয়টা কি তোমরা জানো, বা তোমাদের স্যার কি বুঝিয়েছেন এই বিষয়টা? তাহলে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য বলছি, দেখো মরলে মিন্টো রিফর্মস 1858-এ তোমরা জানো যে 1858 সালে কি হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করে দিয়েছিল, অ্যাবলিস্ট করে দিয়েছিল। মানে সমস্ত ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কে নিয়েছিল, ব্রিটিশ ক্রাউন নিয়ে নিয়েছিল। ঠিক আছে, ব্রিটিশ ক্রাউন। ব্রিটিশ ক্রাউন মানে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের কথা আমি বলছি। ক্লিয়ার? এই সময় কি হয়েছিল, সেক্রেটারি অফ স্টেট তৈরি করা হয়েছিল এবং ভাইসরয় নিযুক্ত করা হয়েছিল ভারতের প্রতিনিধি হিসাবে। বুঝলে না, তাই তো? দেখো, সেই সময় ভাইসরয় তৈরি করা হয়েছিল। ভাইসরয়, এই ভাইসরয় থাকতো কোথায়? ভাইসরয় ছিল ভারতে, যিনি কিনা ভারতের সমস্ত বিষয়গুলোকে দেখতো। অর্থাৎ ভারতের ছোট ছোট যেই প্রভিন্সগুলো ছিল, সেই প্রভিন্সগুলোর যে গভর্নর ছিল তার সমস্ত কাকে রিপোর্ট করতো, ভাইসরয়কে রিপোর্ট করতো। ক্লিয়ার? এই যে ভাইসরয়, এই ভাইসরয় আবার কাকে রিপোর্ট করতো, ভাইসরয় সেক্রেটারি অফ স্টেটকে রিপোর্ট করতো। এই সেক্রেটারি অফ স্টেট কিন্তু কোথায়, ইংল্যান্ডে বসে আছে, ব্রিটিশ পার্লামেন্টে বসে আছে। তিনি কিন্তু ভারতে নেই, ভালো করে বুঝবে, তিনি কিন্তু ভারতে নেই। তিনি কোথায় রয়েছে, ধরো এটা ব্রিটিশ পার্লামেন্ট, এই ব্রিটিশ পার্লামেন্টে এখানে একটা সেক্রেটারি অফ স্টেট করে দেওয়া হলো।
যেখানে সেক্রেটারি স্টেট কে হতো, একজন ক্যাবিনেট মিনিস্টার হতো, ঠিক আছে, এবং তাকে সাহায্য করার জন্য, তাকে উপদেশ দেওয়ার জন্য তার একটা অ্যাডভাইজারি বডি ছিল, যেখানে টোটাল 15 জন মেম্বার ছিল, অর্থাৎ সেক্রেটারি অফ স্টেটে 16 জন ব্যক্তি ছিল, সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড তাকে অ্যাডভাইস দেওয়ার জন্য 15 জন ব্যক্তি। এই যে ভাইসরয় ছিল, তিনি ভারতে কি ঘটছে কি না ঘটছে সমস্ত বিষয়, সমস্ত ডিটেলসগুলো কাকে জানাতো? সেক্রেটারি অফ স্টেটকে জানাতো। ক্লিয়ার? এই সেক্রেটারি অফ স্টেট কাকে জানাতো? ব্রিটিশ পার্লামেন্টকে জানাতো। আর এই ব্রিটিশ পার্লামেন্ট জানাতো কুইনকে। তোমরা জানো যে ইংল্যান্ডের কুইনই হচ্ছে সর্বে সর্বা, তাই তো? কুইনকে তারা রিপোর্ট করতো। অর্থাৎ এইভাবে কুইন কি করলো? কুইন ভারতবর্ষটাকে চালাতে শুরু করলো। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিভাবে তারা চালাতে শুরু করলো। এবার আমি এই কথাগুলো কেন বললাম, এতগুলো কথা কেন আসলো, সেটা হচ্ছে দেখো, আমি বলতে গেছিলাম যে মরলে মিন্টো রিফর্মস কেন বলছে, তুমি পড়ছো মরলে মিন্টো রিফর্মস, তার কি কি বৈশিষ্ট্য পড়ছো, কেন মরলে মিন্টো রিফর্ম বলছে সেটা তো জানা উচিত। তো সেক্ষেত্রে ভারতের তখন ভাইসরয় ছিল কে? ছিল মিন্টো, ঠিক আছে? মিন্টো ছিল তখনকার ভারতের ভাইসরয়, মানে ভারতের প্রতিনিধি। ভাইসরয় কথার অর্থই হচ্ছে প্রতিনিধি। আর সেক্রেটারি অফ স্টেট ছিল সেই সময় মরলে। এই দুজনের নাম অনুসারেই হয়েছে কি মরলে মিন্টো রিফর্মস। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, বোঝা গেল। এর সম্বন্ধে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো তোমাদের পড়তে হবে, যেগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু আসে। যেমন ধরো, এটা আমি তো বলে দিলাম যে মরলে মিন্টো কেন হয়েছে, মানে মরলে মিন্টো নামটা কেন হয়েছে। এবার দেখো এখানে আদার কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, শুধুমাত্র 5টা পয়েন্ট পড়লে এখানে হবে না, এখানে 10-12টা পয়েন্ট আছে, কিন্তু যেহেতু এটা একটা এমসিকিউ ক্লাস, যতগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি, বাকিগুলো তোমাদের যদি জানতে হয় তাহলে থিওরি ক্লাসে চলো, থিওরি ক্লাসে যাও এবং সেখান থেকে ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? সমস্ত ক্লাস ওখানে দেওয়া আছে, আস্তে আস্তে হচ্ছে ক্লাসগুলো। তো তোমরা ওই ক্লাসগুলো দেখলে তোমাদের কোনো কোশ্চিন বাদবে না, তোমরা একবার ভিজিট করে দেখতে পারো। তো সেক্ষেত্রে দেখো কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, বলেছে যে লেজিসলেটিভ, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে যে সদস্য ছিল তার 16 থেকে করা হয়েছিল কতগুলো? 60টা, মানে সদস্য সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? তারপর কি? তারপর হচ্ছে তোমাদের আর কি কি ইম্পর্টেন্ট দেখো, এই দেখো সত্যেন্দ্র প্রসাদ সিনহা বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, হি ওয়াজ অ্যাপয়েন্ট অ্যাজ দ্য ল মেম্বার। ক্লিয়ার? তাহলে এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি সব কটা পড়ছি না, আমি যদি পড়তেই হতো তাহলে আমি লিখতাম না, আমি নিজেও তোমাদের বলে দিতাম, তোমরা লিখে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট ইন্ট্রোডিউস সেপারেট ইলেক্টোরেট, আ সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিম। মানে এই যে একটা এসছিল, এই অ্যাক্টের মাধ্যমে কি করা হয়েছিল? সেপারেট ইলেকট্রাল সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবার অনেকে বুঝলে না যে জিনিসটা কি, জিনিসটা কিছুই না। মিন্টো ছিল খুবই চালাক ব্যক্তি, ঠিক আছে? অ্যাকচুয়ালি সেই সময়টা যখন 1909 সাল, তখন কি হয়েছিল, তখন চারিদিকে, তখনকার তোমার সেই সিচুয়েশনটাকে ভাবতে হবে, তোমরা ইতিহাসে পড়েছো, তার আগেই বাংলা ভাগ হয়েছে, ঠিক আছে? সেই সময় গিয়ে মানে ভারতের অবস্থাটা বা ভারতের যে পরিবেশটা সেটা কিন্তু অনেক মানে অস্থিরতাপূর্ণ ছিল। সেই সময় সবাই একদিকে ওই আন্দোলন করছে, তার আগে কংগ্রেস তৈরি হয়েছে, কংগ্রেস প্রেশার ক্রিয়েট করছে। তো তারপরে মুসলিম লীগ তৈরি হয়েছিল 1906 সালে, ঠিক আছে? এরা প্রেশার ক্রিয়েট করছে, বিভিন্ন রকমের একটা অস্থির একটা সমস্যা বা অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছিল। সেই সময় তৈরি কি বলেছিল মিন্টো? মিন্টো বলেছিল যে এবার থেকে মানে ধর্মের ভিত্তিতে ভোট দেওয়া হবে। মানে দেখো এখানে লিখে দিয়েছি, আন্ডার দিস মুসলিম মেম্বার্স, আন্ডার দিস মানে কি সেপারেট ইলেকট্রাল, এই সিস্টেমের আন্ডারে দ্য মুসলিম মেম্বার ওয়্যার টু বি ইলেক্টেড অনলি বাই মুসলিম ভোটার্স। এর পেছনে অনেক বড় গল্প আছে, সমস্ত গল্প বলতে গেলে এখানেই ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? 1 ঘন্টা পার হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের থিওরি ক্লাস দেখতে হবে, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম এই যে মুসলিম মেম্বার মানে কি বলছে, মানে মুসলিম যে মেম্বাররা থাকবে এবার শুধুমাত্র তাদের ভোট করতে পারবে কারা? শুধু মুসলিম ভোটার্সরাই ভোট করতে পারবে। এটাকেই বলা হয় সেপারেট ইলেকটোরাল সিস্টেম। এটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল 1909 সালে, যেটা মরলে মিন্টো রিফর্মস নামে পরিচিত। আশা করি তোমাদের ক্লিয়ার বিষয়টা, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে চলে যাব। 22 নাম্বার কোশ্চেন, বলো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বিগেস্ট সোর্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2007 এসেছিল। দেখো আমি এখানে কোশ্চেনগুলো কিন্তু ওইভাবেই তুলছি, ইউপিএসসির প্রিলিমসের কোশ্চেন তুলছি, মেন্সের কোশ্চেন তুলছি, এবং তার সাথে সাথে প্রিলিমসে মানে মেন্স প্লাস প্রিলিমসের কোশ্চেনও তুলছি, আর তার সাথে যেই কোশ্চেনগুলো বারবার রিপিট হয় বিভিন্ন পরীক্ষাতে সেইগুলো তুলছি, ঠিক আছে? তো বলো কি হবে এটা, বলছে কোনটা বিগেস্ট সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা যদি দেখো যে কনস্টিটিউশনের বেশিরভাগ যেই বিষয়গুলো রয়েছে, কনসেপ্টগুলো রয়েছে, সেগুলো পূর্বের কোন অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে তাহলেই তোমরা অ্যান্সার করতে পারবে। বেশিরভাগটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে,
ক্লিয়ার, যেই জন্য এটাকে বলা হয় বিগেস্ট সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ক্লিয়ার। সি অপশন থেকে আমরা কি পয়েন্ট পাচ্ছি, এখান থেকে আমি কিছু পয়েন্ট বলে দিচ্ছি। দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা ছিল 1947-এ, এখান থেকে পরীক্ষায় কীরকম কোশ্চিন হয় আপাতত পর্যন্ত আমার নজরে এসছে। কীরকম কোশ্চিন হয়, এখান থেকে তোমাকে কোশ্চিন বলে দেবে, বলো ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? ইন্ডিয়া গট হার ইন্ডিপেন্ডেন্স থ্রু হুইচ অ্যাক্ট বা বাই হুইচ অ্যাক্ট, কোন অ্যাক্টের মাধ্যমে ইন্ডিয়া তার ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল, তার স্বাধীনতা পেয়েছিল? তখন তুমি অ্যান্সার করবে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919কে কি বলা হয়? একে বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ঠিক আছে, বোঝা গেল? চলো চলে যাবো 23 নম্বর কোশ্চিনে। বলো হুইচ অফ দ্য ফলোইং লিডার্স আর কারেক্টলি ম্যাচ টু দেয়ার পোর্টফোলিওস ইন দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ফ্রি ইন্ডিয়া? কি হবে? পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে, এখন থেকেই পড়তে হবে, হাই লেভেল এমসিকিউ সলভ করতে হবে যদি টার্গেট থাকে যে 2021-21 ক্লিয়ার করবে। কি হবে তাহলে দেখে নি। 1 নাম্বার সর্দার বলদেব সিং ডিফেন্স, এটা কি ছিল? হ্যাঁ ছিল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফুড অ্যান্ড এগ্রিকালচার, ইনি কি ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার ছিল? হ্যাঁ ছিল, এটাও ঠিক। তাহলে ডক্টর জন মাথাই ইনি ফাইন্যান্স মিনিস্টার, এটা ভুল আছে। তাহলে 1 and 2, তাহলে অ্যান্সার কি পেয়ে যাচ্ছি? বি 1 and 2। এবার তোমাদের আরো কিছু সেক্রেটারি ছিল, মানে আরো কিছু মিনিস্ট্রি ছিল, তার দায়িত্বে কারা ছিল সেগুলো তোমাকে জানতে হবে। তার আগে বলে দিই, এখানে একটা টার্ম তোমরা দেখতে পাচ্ছ পোর্টফোলিও সিস্টেম। এই জিনিসটা অনেকেই বুঝতে পারছো না, বিশেষ করে যারা নিউ অ্যাসপিরেন্ট তাদের বলে দিই, নোট করে নেবে। ঠিক আছে, পোর্টফোলিও সিস্টেম যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861-এ ইন্ট্রোডিউস করেছিল। ঠিক আছে, ইন্ট্রোডিউস করা হয়েছিল, বোঝা গেল? কে করেছিল ইন্ট্রোডিউস? সেই সময় কে হয়েছিল? সেই সময় কে ছিল? সেই সময় ছিল লর্ড ক্যানিং। তাহলে লর্ড ক্যানিং এই বিষয়টা ইন্ট্রোডিউস করেছিল। এবার এই বিষয়টা কি জিনিস সেটা তোমাকে বুঝতে হবে। দেখো আমি তোমাদের আগের দিনও বুঝিয়েছিলাম, ধরো আজকে নরেন্দ্র মোদী গভর্নমেন্টে আসলো, ক্ষমতায় আসলো, ধরো রিসেন্টলি ভোট হয়েছে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো, বা তোমরা নরেন্দ্র মোদী যখন এর আগের বার শপথ বাক্য পাঠ করেছিল তখন তোমরা হয়তো খেয়াল করেছো, এই নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসলো, এই নরেন্দ্র মোদীর পক্ষে তো সমস্ত দেশটাকে কন্ট্রোল করা মানে সমস্ত দেশটাকে পরিচালনা করা সম্ভব না। তাহলে কি হলো, এই নরেন্দ্র মোদী কি করবে, তার যে মিনিস্ট্রিগুলো রয়েছে সেগুলো কিছু নেতার হাতে তুলে দেবে। যেমন ধরো কাউকে ডিফেন্স মিনিস্টার করে দিল, কাউকে করে দিল হেলথ মিনিস্টার, কাউকে করে দিল এডুকেশন মিনিস্টার। ঠিক আছে, বুঝতে পারছো কি বলতে চাইছি? কাউকে করে দিল হোম মিনিস্টার, এরকম করে করে দেয়। তার মানে কি, তার ক্ষমতার বন্টন করে দিল, পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে দিল। ক্লিয়ার? এই যে ডিস্ট্রিবিউশন পদ্ধতি, মানে এক একটা ডিপার্টমেন্ট অ্যালোকেট করা, এই জিনিসটাকে বলা হচ্ছে কি পোর্টফোলিও সিস্টেমস। ক্লিয়ার? এইটা প্রথম শুরু হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 থেকে। এবার আমরা দেখে নেব আর কোন কোন বিষয়ের কোন কোন মিনিস্টার ছিল, মানে কোন কোন মিনিস্ট্রির কোন কোন নেতা ছিল। ঠিক আছে, সেগুলো দেখে নেব কোন কোন মিনিস্টার ছিল। জওহরলাল নেহরু কিসে ছিল? প্রাইম মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমনওয়েলথ রিলেশন সায়েন্টিফিক রিসার্চ। সর্দার বল্লভভাই প্যাটেল ছিল হোম অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংস। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল ফুড অ্যান্ড এগ্রিকালচারের মিনিস্টার। মৌলানা আবুল কালাম আজাদ ছিল এডুকেশন মিনিস্টার। ডক্টর জন মাথায় ছিল রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট, কিন্তু এখানে দিয়েছিল কি ডক্টর জন মাথায় ছিল ফাইন্যান্স, এটা পুরোপুরি ভুল সেই জন্যই। ঠিক আছে, ক্লিয়ার? ফাইন্যান্স কে ছিল? আর কে এস শেট্টি ছিল আমাদের ফাইন্যান্স মিনিস্টার তখনকার দিনে। ক্লিয়ার? বি আর আম্বেদকর ছিল ল মিনিস্টার। তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, আমি আর বলছি না, তোমরা দেখে নিও, পারলে নোট করে নিও, এইগুলোই থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চিন হয়, বিশেষ করে মেন্সে। ঠিক আছে, চলো 24 নাম্বার কোশ্চিন দেখে নেবো কি আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ডমিনিয়ন অফ ইন্ডিয়া? ডমিনিয়ন অফ ইন্ডিয়ার বা ডমিনিয়ন অফ ইন্ডিয়ার কে প্রথম গভর্নর জেনারেল ছিল? খুব ইজি কোশ্চিন, কি হবে অ্যান্সার বলো? তার আগে আমি একটু তোমাদের বুঝিয়ে দিই, তোমরা ততক্ষণে অ্যান্সারটা ভাবতে থাকো। ডমিনিয়ন অফ ইন্ডিয়া কেন এই কথাটা ইউজ হলো, বা এখানে শুধু বলতে পারতো যে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই কথা না বলে এই কথাটা কেন বললো ডমিনিয়ন অফ ইন্ডিয়া? ডমিনিয়ন মানে কি, ডমিনিয়ন স্ট্যাটাস মানে কি, এটা তোমাকে একটু বুঝতে হবে। অনেকেই যারা এই লাইনে নতুন এসছে তাদের মনে হয় যে 15 আগস্ট 1947-এ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। ইভেন
অনেকেই এটা মনে করে স্বাধীনতা লাভ করেছে, কিন্তু স্বাধীনতা অবশ্যই লাভ করেছে, আমি সেটা নিয়ে কোনো রকম বিতর্ক করছি না। কিন্তু এই যে স্বাধীনতাটা, এটা কিন্তু ছিল আমাদের একটা ডমিনিয়ন স্ট্যাটাস। মানে কিছু বুঝলে না, মানে হচ্ছে এটা ছিল একটা সেমি ফ্রিডম, সেমি ইন্ডিপেন্ডেন্স বলতে পারো, ক্লিয়ার? সেমি ফ্রিডম বলতে পারো। মানে মানে হচ্ছে এই যে 15 আগস্ট 1947 সাল, এই সময় ইংরেজরা বলেছিল এবার থেকে ভারতীয়দের জন্য সমস্ত রকম আইন তৈরি করবে কারা? ইন্ডিয়ানরাই করবে, সমস্ত বিষয়গুলো ইন্ডিয়ানরাই দেখবে। কিন্তু একটা কিন্তু জুড়ে দিয়েছিল, কি সেটা হচ্ছে কি, সেটা যেমন ধরো ডিফেন্স, ডিফেন্স ধরো, ঠিক আছে, ডিফেন্স, তারপর ধরো তোমার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তারপর ধরো কমিউনিকেশন, এই সমস্ত বিষয়গুলোর উপর তারা ল তৈরি করতে পারবে না। আর ফাইনাল অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে কি, তোমরা প্রেসিডেন্টের ক্লাসে হয়তো শুনেছো যে প্রেসিডেন্টের অ্যাসেন্টের প্রয়োজন হয়ে থাকে। অ্যাসেন্ট মানে হচ্ছে পারমিশন, মানে সম্মতি, সম্মতি বলা হয়, ঠিক আছে? তো ফাইনালি এরা যে লগুলো তৈরি করতো, সেই লটা অ্যাসেন্ট নিতে হতো কার কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে। বোঝা যাচ্ছে? সেই জন্যই বলা হতো এটাকে সেমি ইন্ডিপেন্ডেন্স। যার যার আমি যদি পলিটিক্যাল টার্মে বলি, পলিটিক্যাল কনস্টিটিউশনের ভাষায় বলি, তাহলে বলা হয় ডমিনিয়ন স্ট্যাটাস, ক্লিয়ার? কিন্তু যখন 26শে জানুয়ারি আসলো, 26শে জানুয়ারি 1950, সেই দিন থেকে আমাদের ভারতবর্ষের যত রকম বিষয় আছে, যত রকম আছে, মানে কি বলবো, যত রকম ল আছে, সমস্ত কিছু আমরাই কন্ট্রোল করব, আর কেউ এর মধ্যে হস্তক্ষেপ করবে না। কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে এক্সটার্নাল কোনো পাওয়ার আমাদের কন্ট্রোল করবে না। সেদিন থেকে আমরা পুরোপুরি স্বাধীন। সেই জন্য আমরা এটাকে কি বলি? প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি 1950। ঠিক আছে? এই দিনটা হচ্ছে অ্যাকচুয়াল ডে, যেখান থেকে আমরা অ্যাকচুয়াল স্বাধীনতাটা পেয়েছিলাম। বোঝা গেল কি ব্যাপার, জিনিসটা কি? তাহলে এর অ্যান্সার কি হবে? লর্ড মাউন্ট ব্যাটেন ছিল ফার্স্ট গভর্নর জেনারেল অফ ডমিনিয়ন অফ ইন্ডিয়া, ডমিনিয়ন ইন্ডিয়া, ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল জিনিসটা? পরের কোশ্চেনে চলে যাব। এখানে আমি লিখে দিয়েছি, লেখার কাজ মানে পড়ার কাজ তোমাদের, আমি লিখে দিয়েছি, পড়ে নাও। আমি বোঝানো, যা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি, সেই জিনিসটা এখানে লেখানো আছে। তাহলে দেখো, এখানে আরো আমি প্রচুর ইনফরমেশন বলেছি যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়। যেমন ধরো, প্রথম পয়েন্টটা আমি বলে দিচ্ছি, একটু দাঁড়াও। এখানে দেখো, প্রথমে আমি লাইনটা কি বলেছি, বলছি অন ফেব্রুয়ারি 20, 1947 দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি ডিক্লেয়ার্ড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, উড এন্ড। মানে কি, তোমাকে কোশ্চিন দেবে, এখান থেকে 3টে কোশ্চিন হয়ে গেল। কি রকম? এক, বলবে যে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে ছিল? বহুবার পরীক্ষায় কোশ্চিন এসছে। তুমি বলবে প্রাইম মিনিস্টার কে ছিল তখন? ক্লিমেন্ট এটলি ছিল, ক্লিয়ার? 1 নাম্বার পয়েন্ট পেয়ে গেলে। 2 নম্বর পয়েন্ট কি পাবে? কবে ঘোষণা করেছিল যে এবার থেকে আমাদের দেশ স্বাধীন হয়ে যাবে, মানে ভারতবর্ষকে স্বাধীন করে দেওয়া হবে? 20 ফেব্রুয়ারি 1947, বহুবার পরীক্ষা এসছে, ঠিক আছে? নোট করতে করতে যাবে, উইদাউট নোট তোমার এই ভিডিও সিরিজ কোনো কাজে আসবে না, ঠিক আছে? তোমরা কিন্তু টিকটক দেখছো না যে দেখলে চলে গেলে হয়ে গেল। পড়াশোনাটা কিন্তু একটা সাধনার বিষয়, ঠিক আছে? আজকে তুমি একটা বিসিএস চাকরি করবে, সেই লেভেলে যাবে তুমি, ঠিক আছে? তুমি এতটা সম্মান পাবে মানুষের কাছ থেকে, তার জন্য তোমাকে তো খাটতেই হবে। তো যাই হোক, বলেছিল কি 20 ফেব্রুয়ারি 1947 সালে ডিক্লেয়ার করেছিল ক্লিমেন্ট এটলি, যে কি জুন 30শে জুন 1948 সালের পর থেকে ভারতবর্ষে পাওয়ার, ব্রিটিশদের পাওয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? আমি কি বললাম, 1906 সালে ব্রিটিশ মুসলিম লীগ তৈরি হয়েছিল, তাই তো? এরা কি করতে লাগলো? এরা ব্রিটিশদের উপর প্রেশার তৈরি করতে লাগলো। এরা বিভিন্ন ধরনের অস্থির পরিবেশ তৈরি করতে শুরু করলো, এবং তারা বলল যে আমাদের জন্য কি আলাদা দেশ কিন্তু আমাদের দিতে হবে। বোঝা গেল? একটু দাঁড়াও। তাদের কি করতে হবে? তাদের আলাদা দেশ দিতে হবে, আলাদা দেশ তাদের তৈরি করে দিতে হবে। তোমরা জানো সেই সময় যখন 1947 বা 1946, সেই সময় জোর কদমে মুসলিমদের চলছে, মানে তাদের দেশ ভাগের বিষয়টা নিয়ে সারা দেশে অস্থিরতা চলছে, ঠিক আছে? তোমরা ইতিহাসে এগুলো পড়েছো, আমি ইতিহাসে যাব না, আমি শুধুমাত্র লক্ষ্মীকান্তকে কভার করব। গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে। তো এই সমস্ত বিষয়ের উপর নজর রেখেই কি করা হয়েছিল, মানে ভারতটাকে ভাগ করা হয়েছিল। একটা তৈরি হলো পাকিস্তান, আর একটা তৈরি হয়েছিল কি ইন্ডিয়া, ঠিক আছে? দেখো এখানে বলে দিয়েছি, অন জুন 3, 1947 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট মেড ইট ক্লিয়ার, এটা ক্লিয়ার করে দিয়েছিল, that any constitution framed by the Constituent Assembly of India cannot apply those parts of the country which were unwilling to accept it। মানে কি বলছে?
মানে এই ব্রিটিশরা ছিল 1 নাম্বারের চালাক ব্যক্তি, ঠিক আছে। এরা যখন দেখলো যে আমাদের তো আর ভারতবর্ষে আমাদের কোনো কাজ নেই, আমরা আর ভারতবর্ষে রাজত্ব করতে পারবো না, তাহলে আমরা যখন ভারতবর্ষ থেকে চলে যাব, ভারতবর্ষকে টুকরো টুকরো করে দিয়ে যাব, ঠিক আছে। তার মানে তোমাদের আমি বলেছিলাম 1946 এ কি তৈরি হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, এবং এদের দায়িত্ব কি ছিল, এরা ড্রাফটিং কমিটি একটা সেট করেছিল, একটা সেট আপ করেছিল। তাদের কাজ ছিল কনস্টিটিউশন তৈরি করা, সংবিধানটাকে তৈরি করা, এই দেশটাকে রান করার জন্য একটা সুপ্রিম ল তৈরি করা। সেই সুপ্রিম লটাকে বলে দিচ্ছে কি, যে এই সুপ্রিম লটা বা এই কনস্টিটিউশনটা আমাদের দেশের কেউ কোনো প্রভিন্স বা কোনো প্রদেশ যদি না মানতে চায় তাহলে তারা না মানতে পারে, এটা তখন মাউন্টব্যাটেন বলে দিয়েছিল। এই মাউন্টব্যাটেন ছিল 1 নাম্বারের, মানে কি বলবো, 1 নাম্বারের বদমাস টাইপের লোক, ঠিক আছে। দেখো জুন 3, 1947, জুন 3, 1947 কি এসেছিল, 3rd জুন প্ল্যান বলা হয় এই জন্যই। মাউন্টব্যাটেন এটা বলেছিল বলেই কি হয়েছিল, পাকিস্তান হয়েছিল। পরীক্ষায় কোশ্চিন দেয় পাকিস্তান হয়েছিল কোন প্ল্যানের মাধ্যমে, তোমাকে বলতে হবে মাউন্টব্যাটেন প্ল্যানের মাধ্যমে, ঠিক আছে। এই মাউন্টব্যাটেন প্ল্যান কেন বলা হচ্ছে, মাউন্টব্যাটেন তখনকার দিনে গভর্নর জেনারেল ছিল, তিনি এগুলো ঠিকঠাক করেছিল, বোঝা গেল, তিনি পার্টিশনটা করেছিল। এটাকে তুমি তোমার অপশনে অনেক সময় কি হয়, অনেক সময় মাউন্টব্যাটেন প্ল্যানটা অপশনে থাকে না, আমরা কনফিউজ হয়ে যাই, কনফিউজ হওয়ার কিছু নেই, এটাকেই বলা হয় 3rd জুন প্ল্যান, কারণ এটা এসেছিল কবে, 3rd জুন 1947-এ। দ্যাটস ওয়াই এটাকে 3rd জুন প্ল্যান বলা হয়। পরীক্ষা এভাবেও আসতে পারে যে পার্টিশন অফ ইন্ডিয়া বা বাংলাটা মানে ভারতটাকে পার্টিশন করা হয়েছিল পাকিস্তান এবং ইন্ডিয়াতে, মানে পাকিস্তান তৈরি করা হয়েছিল, তাই তো। কোন প্ল্যানের মাধ্যমে, অপশনে দেখা গেল মাউন্টব্যাটেন প্ল্যান নেই, সেখানে আছে 3rd জুন প্ল্যান, অবশ্যই 3rd জুন প্ল্যান করবে। ক্লিয়ার, বোঝা গেল, ক্লিয়ার। চলো এরপর দেখে নেবো কি আছে। এখানে দেখো, এখানে ওইগুলোই বলেছে যে মাউন্টব্যাটেন প্ল্যান এসেছিল এবং সেটাকে মুসলিম লীগ এবং কংগ্রেসে অ্যাকসেপ্ট করেছিল, এটা বলেছিল, ঠিক আছে। তারপর কি বলছে, তারপর বলছে 14 তারিখ আমাদের পাকিস্তান তৈরি হলো, আমাদের না, পাকিস্তান তৈরি হলো, আর 15 তারিখ আমাদের ভারতবর্ষ তৈরি হলো। ক্লিয়ার, বোঝা গেল। ভারতবর্ষ তৈরি হলো বলতে তারা ডমিনেন্স স্ট্যাটাস পেলো। আর এদিকে হচ্ছে, আচ্ছা এই যে এখানে আমি বলে দিয়েছি, লর্ড মাউন্টব্যাটেন বিকাম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ নিউ ডমিনিয়ন অফ ইন্ডিয়া। ক্লিয়ার, বোঝা গেছে। চলো এগুলো আমি থিওরি ক্লাসে না একদম পুরো তোমাদের গল্পের ছলে বুঝিয়ে দিয়েছি, একদম ডায়াগ্রাম করে করে, একবার দেখলে তোমাদের ওই জিনিসগুলো তোমরা ভুলবে না, একবার জাস্ট ভিজিট করে দেখো, তোমরা এইসব কোশ্চিন নিমেষে করতে পারবে। 25 নাম্বার কোশ্চিন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, খুব ইজি কোশ্চিন, প্রতিবার আসে, দুবার দিয়েছে প্রিলিমসে। বলছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করা হয়েছিল কবে। দেখো তোমাদের আমি একটু ডিটেলসে বলে দিই, যারা আগের দিন ভিডিওটা করনি বা আগের দিনে ভিডিওর ক্লাসটা দেখোনি তারা একটু দেখে নাও। 1946, 1946 সালে কি তৈরি হয়েছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। ক্লিয়ার। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে কি জিনিস, মানে কিছুই না, একটা সংবিধান সভা, অর্থাৎ সংবিধান সভা অ্যাকচুয়ালি আমাদের দেশে একটা সংবিধান প্রয়োজন, সেটা প্রথম তৈরি মানে প্রথম ভেবেছিল 1934-এ, 1934 সালে কে, 1934 সালে এম.এন. রয়। ক্লিয়ার। 1935 সালে কংগ্রেস, 1935 সালে কংগ্রেস সেটাকে অফিসিয়ালি ডিমান্ড করে বসলো ব্রিটিশদের কাছে। তারপর 1940 সালে সেটাকে বললো, ওই ব্রিটিশরা বললো ঠিক আছে তোমাদের জন্য, তোমাদের দেশটা চালানোর জন্য একটা সংবিধান করা হবে, অফিসিয়ালি এটাকে অ্যাকসেপ্ট করে দিয়েছিল, অ্যাকসেপ্ট করে নিয়েছিল, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো যখনই অ্যাকসেপ্ট করলো 1946-এ একটা সংবিধান সভা মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল, এবং এই সংবিধান সবার যে লোকজন ছিল এরা কি করলো, 7 জন ব্যক্তির একটা কমিটি তৈরি করলো, যাকে বলা হয় ড্রাফটিং কমিটি, যার চেয়ারম্যান ছিল বি.আর. আম্বেদকর। এই বি.আর. আম্বেদকরের নেতৃত্বে এই ড্রাফটিং কমিটিটা কি করলো, ভারতের সংবিধান তৈরি করলো। এবার এই সংবিধান তৈরি করার দায়িত্ব দেওয়া হলো কার উপর, বি.আর. আম্বেদকরের উপর। এবার বি.আর. আম্বেদকর এবং তার যে ব্যক্তিরা ছিল, টোটাল এই কমিটিতে 7 জন ব্যক্তি ছিল, এই 7 জন ব্যক্তিরা যখন এইটা তৈরি করে, তখনই তো যখন তৈরি করলো তখনই তো এটাকে কনস্টিটিউশন বলা যাবে না। তো যখন তৈরি করলো, ড্রাফট তৈরি করলো কনস্টিটিউশনের, সেই ড্রাফটটা অ্যাডপ্ট করেছিল কবে, সংবিধান সভা, সেটাই জিজ্ঞাসা করছে কোশ্চিন। সেটাকে গ্রহণ করেছিল কবে, অ্যান্সার হবে 26শে নভেম্বর 1949। এটা হচ্ছে রাইট অ্যান্সার, মানে ডি হচ্ছে রাইট অ্যান্সার। যারা 26শে জানুয়ারি 1950 করেছো তারা পুরোপুরি ভুল, তারা 0 পেয়েছো, বোঝা গেল। এই দিনে অ্যাডপ্ট করা হয়েছিল। এখান থেকে আরেকটা টাইপ কোশ্চিন হয় বলে দিচ্ছি, পরীক্ষাও এসছে বারবার, এখানে বলে দেবে যে ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয়েছিল, কেম ইনটু ফোর্স, তখন তোমাকে বলতে হবে 26 জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950 সাল থেকে ভারতের সংবিধানটা কার্যকর হয়েছিল। একদম তোমার এখানে কোনো ভুল নেই। ক্লিয়ার। তার মানে 26শে জানুয়ারি 1950 হচ্ছে কি কেম ইনটু ফোর্স, অ্যান্ড 26শে নভেম্বর 1949 হচ্ছে কি অ্যাডপ্টেড। ক্লিয়ার, আশা করি এখান থেকে সমস্ত কিছু ক্লিয়ার।
পরের কোশ্চেন চলে যাব 26 নাম্বার কোশ্চেনে, দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া। বলছে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে বা আমাদের যে ভারতবর্ষ রয়েছে তার চিফ পলিটিক্যাল পাওয়ারের চিফ সোর্স কোনটা, এটাই তোমাকে জিজ্ঞাসা করেছে। কি হবে? কি বলছে? আমাদের ভারতবর্ষের মানুষ, না আমাদের সংবিধান, না পার্লামেন্ট, না নান অফ দিস? কি হবে? চিফ সোর্স কি? তাহলে যারা যারা কনস্টিটিউশন ভাবছো তাদের বলবো তোমরা 0 পেয়েছো। তাহলে কি? তাহলে দ্য পিপল হবে। তোমরা যদি প্রিয়েম্বলের কনসেপ্ট মানে প্রিয়েম্বলের চ্যাপ্টার পড়ো, আমিও আসবো এরপরে প্রিয়েম্বলের কোশ্চেন নিয়ে আসবো, তখনই দেখবে বলবো আমি। প্রিয়েম্বল, আমাদের যে প্রিয়েম্বল মানে কি? মানে আমাদের ধরো একটা সংবিধান রয়েছে, আমাদের সংবিধানটা পৃথিবীর সবথেকে বড় একটা লিখিত সংবিধান। এবার ধরো এই সংবিধান সম্বন্ধে কাউকে যদি কোনো একটা কনসেপ্ট পেতে হয় যে ভারতবর্ষের সংবিধানটা কী রকম, মানে তোমরা সারসংক্ষেপ দেখো না, কোনো একটা গল্পের শুরুতে একটা সারসংক্ষেপ থাকে যে না এই গল্পের মধ্যে কি কি বিষয় আছে, তোমরা জাস্ট সারসংক্ষেপটা পড়ে বুঝে যাও যে না এই গল্পের মধ্যে এই বিষয় আছে, বোঝা গেল? মানে এক পাতার একটা সারসংক্ষেপ আছে এবং তোমার সেই গল্প সেই সারসংক্ষেপ মানে পড়ে তোমরা বুঝে যাও যে হ্যাঁ এই 10 পাতার গল্পে কি আছে বলা আছে, কি বিষয় আছে। ঠিক তেমনিভাবে আমাদের সংবিধানেরও কিন্তু একটা প্রেমবেল আছে, একটা মুখবন্ত আছে, যেটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ভারতের সংবিধানটা কি রকম, এর কি কি বৈশিষ্ট্য। ক্লিয়ার? তো এই সংবিধানের প্রেমবেলের কথা আমি কেন বলছি? প্রেমবেলে কিন্তু আমাদের বলা আছে আমাদের ভারতবর্ষের সমস্ত রকম পলিটিক্যাল পাওয়ারের চিফ সোর্স হচ্ছে দ্য পিপল। এই জন্য দ্য প্রেমবেলের যে ওয়ার্ডটা, প্রেমবেলের যে লেখাটা, সেখানে প্রথম ওয়ার্ডটা শুরু হয় উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া। উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া। এটা WBCS মেন্স 2018 এর কোশ্চেন। বলছে ভারতবর্ষের প্রিলিমস প্রিয়েম্বল এটা কোন ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে? তোমাকে তখন বলতে হবে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, এই টার্মটা দিয়ে শুরু হচ্ছে, এরপর ডট 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 আছে, এই টার্মটা দিয়ে শুরু হচ্ছে, এটাও পরীক্ষায় কোশ্চেন আসে। মানে হচ্ছে কি ভারতের পলিটিক্যাল পাওয়ারের চিফ সোর্স হচ্ছে একমাত্র ভারতের জনগণ। ক্লিয়ার? কারণ তোমরা জানো যে ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক কান্ট্রি। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি ক্লিয়ার। এখানে আমি এক্সপ্লেনেশন লিখে দিয়েছি, যাদের পড়ার তারা পড়ে নাও, দেখে নাও, ঠিক আছে? আমি যেগুলো বললাম বোঝালাম সেইগুলোই লেখা আছে। 27 নাম্বার কোশ্চেন, কমিউনালিজম মিন্স, কমিউনালিজম কথার অর্থ কি বলো? কমিউনালিজম কি হবে? যারা দেখিনি, আমিও দেখিনি। প্রথমটা বলা আছে কি, এটা টাইপিং মিস্টেক আছে, যে টাইপিং করেছে মিস্টেক করেছে। আচ্ছা, প্রথম অপশনটা বলছে শোয়িং ফেভার টু অন কমিউনিটি। শোয়িং ফেভার টু অন কমিউনিটি, কোনো কমিউনিটি বা কোনো সম্প্রদায়কে কি করা? ফেভার করা। এটা কি ঠিক? না, এটা ঠিক না। দ্বিতীয় নাম্বার বলছে অল কমিউনিটি আর ইকুয়াল বিফোর ল, মানে সমস্ত সম্প্রদায় মানে আইনের চোখে সবাই সমান। এটা ঠিক? এটা কি কমিউনালিজমের মানে? না, এটাও না, এটাও ভুল। তাহলে কি হবে? শোয়িং ফেভার ইন বেসিস অফ রিলিজিয়ন, এটা ঠিক। অর্থাৎ ধর্মের ভিত্তিতে কোনো কাউকে ফেভার করা, ধর্মের ভিত্তিতে কাউকে ফেভার করা, দ্যাট ইজ কল কমিউনালিজম। বোঝা গেল? কিন্তু ভারতবর্ষে কিন্তু কমিউনালিজম সিস্টেম চালু নেই। ভারতে কি চালু আছে? সেকুলার, সেকুলার বা সেকুলারিজম। ঠিক আছে? এবার সেকুলার কথা এইখান থেকে কি রকম কোশ্চেন আছে পরীক্ষায় সেটাও বলে দিচ্ছি, বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়। সেকুলারের কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? তোমরা বলবে ফ্রান্স থেকে নিয়েছি। ফ্রান্স থেকে আমরা সেকুলারিজমের কনসেপ্টটা নিয়েছি। সেকুলার কথার অর্থ কি? এখানে আমি একটা দুটো টার্ম বলবো, খুব ভালো করে শুনবে। সেকুলার কথার অর্থ হচ্ছে ভারতবর্ষ অর্থাৎ আমাদের যে দেশ, সেটা কোনো ধরনের ধর্মকে সাপোর্ট করবে না। আমি এখানে বললাম না মানে নো। ঠিক আছে? কেন বললাম? কারণ তোমরা বলতে পারো, এখন তোমরা রিপিট কোশ্চেন করতে পারো আমাকে যে স্যার আপনি উল্টোপাল্টা বলছেন। কেন বলছেন? আমাদের ভারতবর্ষের সমস্ত ধর্মকেই কিন্তু সাপোর্ট করা হয়। এটা পুরোপুরি ভুল কনসেপ্ট। কারণ কি? এইভাবে পরীক্ষায় কোশ্চেন দেয়। তোমাকে তুমি যাতে ভুল করো তার জন্য মেন্সে এই রকম কোশ্চেন তোমরা করে আসছো, দেখা গেল 80টা, বাড়ি এসে দেখছো তোমাদের 40টা কোশ্চেন ঠিক হচ্ছে। না হলে 50% কেউ টপ হয়ে যেত না, টপার হতো না। বোঝা যাচ্ছে কিরকম কোশ্চেন দেয়? দেখো, ভারতবর্ষ এমন একটা দেশ যে কোনো ধর্মকে সাপোর্ট করে না। তুমি তোমার ইচ্ছা, তুমি যে কোনো ধর্ম এখানে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? তুমি সেটার উপর মানে আমাদের যে স্টেট মিনস পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে স্টেট মানে সবসময় বুঝবে দেশ। তো সেক্ষেত্রে আমাদের দেশ কোনো রকম হস্তক্ষেপ করবে না। ঠিক আছে? তুমি যে কোনো ধর্ম তুমি আমাদের দেশে বসে প্র্যাকটিস করতে পারো, তুমি যে কোনো ধর্ম নিতে পারো, যে কোনো ধর্ম তুমি প্রচার করতে পারো, কেউ কোনো রকম বাধা দেবে না। অ্যাকচুয়াল মানে তোমাকে পরীক্ষায় এটাই টার্মটা দেবে যে স্টেট কি করবে না? সাপোর্ট করবে না কোনো রকম ধর্মকে।
বোঝা গেল। আর পজিটিভ কনসেপ্টে যদি তোমরা ধরো মানে মানে অ্যাকচুয়ালি এটার উল্টোটা হচ্ছে কি স্টেট সমস্ত মানে ধর্মকেই সাপোর্ট করবে, কিন্তু এটা পরীক্ষায় দেয় না, সেই জন্য কিন্তু আমি এটা দিলাম লিখে, ঠিক আছে, যে স্টেট কাউকে কোনো ধর্মকে সাপোর্ট করবে না, যে কোনো ধর্ম এগিয়ে দেশে এসে তারা তাদের মতো পরিচালনা করতে পারবে। ক্লিয়ার? এই জন্যই বলা হয় এটাকে সেকুলার। বোঝা গেল? ক্লিয়ার? চলো, সেকুলার কনসেপ্ট নিয়েছি কোথা থেকে? ফ্রান্স থেকে। এখানে লিখে দিয়েছি আমি, তোমরা দেখে নিও। 28 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, আমাদের যে ভারতবর্ষের সংবিধান সেটা কোন ধরনের সংবিধান, কি টাইপের সংবিধান। আমি প্রথম দিনের ক্লাসে এটা একদম ডিটেলসে বলেছিলাম কোন ধরনের সংবিধান। তোমার প্রথম দিনের ক্লাসটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমাদের দেশের সংবিধান হচ্ছে কি পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। রিজিড মানে কি? রিজিড মানে হচ্ছে কঠোর, ঠিক আছে, হার্ড, কঠোর, এরকম জিনিসকে বোঝাচ্ছে রিজিড। তাহলে রিজিড কেন বলছে? রিজিড মানে ওই যে সংবিধান, ওই সংবিধানের কিছু রুলস আছে, কিছু বিষয় আছে যেগুলোকে চেঞ্জ করতে হলে, কিছু সংশোধন করতে হলে তাহলে ভালো পরিমাণ কাঠকলা পোড়াতে হবে। মানে মানে হচ্ছে মেজরিটি ভোটের প্রয়োজন হয়ে যাবে হবে, আর প্রসেসটা অনেক বেশি কমপ্লিকেটেড, মানে সহজে সেই সংবিধানটাকে সংশোধন করা যায় না। তাকে আমরা কি বলছি? রিজিড কনস্টিটিউশন। ফর এক্সাম্পল হচ্ছে ইউএসএ। ইউএসএর যে সংবিধানটা সেটাকে যদি সংশোধন করতে হয়, অ্যামেন্ডমেন্ট করতে হয়, বা সেটাকে যদি যদি আমি কোনো রকম নতুন জিনিস আমি ওটার সাথে অ্যাড করতে যাই তাহলে অনেক রকম কমপ্লিকেটেড প্রসেসের মাধ্যমে আমাকে যেতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিজিড কনস্টিটিউশন। ক্লিয়ার? ফ্লেক্সিবল কখন বলবো? ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, মানে সহজেই নমনীয় বলা হয় এটাকে, ঠিক আছে, মানে সফট এরকম কিছু আর কি। তো ফ্লেক্সিবল মানে এমন কনস্টিটিউশন যেটাকে কি করা হয়, যেটাকে একটু হোল্ড করো প্লিজ। যেটাকে কি করা হয়, এক্সট্রিমলি সরি, যেটাকে কি করা হয় মানে কি বললাম? ফ্লেক্সিবল, যেটাকে খুব সহজে কি করা যায়, যেটাকে সংশোধন করা যায়, নতুন কিছু অ্যাড করা যায়। বোঝা গেল? এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ফ্লেক্সিবল। যেমন ফর এক্সাম্পল এটা হচ্ছে, যেমন ধরো ইউকের কনস্টিটিউশন। ক্লিয়ার? এটাকে সহজেই কিন্তু কি করা যায়? চেঞ্জ করা যায়। এর সাথে আরো অনেক বিষয় আছে, কোনটা রিটেন কনস্টিটিউশন, কোনটা আনরিটেন কনস্টিটিউশন, কোনটা লিভিং অর্গানিক কনস্টিটিউশন, এই সমস্ত জিনিস কিন্তু আমি থিওরি ক্লাসে ভালো মতো বুঝিয়ে দিয়েছি। পার্টলি রিচ কেন বলা হচ্ছে, পার্টলি রিজিড এবং পার্টলি ফ্লেক্সিবল কেন বলা হচ্ছে আমাদের দেশের কনস্টিটিউশনকে? কারণ হচ্ছে আমাদের দেশের কনস্টিটিউশনটা এমন যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা সিম্পল মেজরিটির মাধ্যমে আমরা কি করতে পারি, সিম্পল মেজরিটির মাধ্যমে আমরা সেটাকে সংশোধন করতে পারি, খুব ইজি প্রসেস, ঠিক আছে। আবার এমন অনেক জিনিস আছে যেগুলোকে যদি আমরা চেঞ্জ করতে যাই বা নতুন কিছু ওর মধ্যে অ্যাড করতে যাই তাহলে আমাদের প্রচুর কমপ্লিকেটেড প্রসেসের মাধ্যমে যেতে হয়, মানে স্পেশাল মেজরিটির প্রয়োজন হয়, ঠিক আছে। স্পেশাল মেজরিটি মানে এই মেজরিটি সিস্টেমগুলো আমরা যখন পার্লামেন্টে ক্লাস করবো তখন আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। ভোট দানের সিস্টেম আছে, মানে মেম্বার অফ পার্লামেন্ট যারা রয়েছে তারা একটা নির্দিষ্ট ওয়েতে ভোট দেয় এবং ওই ভোটের মাধ্যমে একটা বিল পাস হয়, সেই ভোট জিনিসগুলো অনেকভাবে ভাগ করা হয়, সেই জিনিসগুলো আমরা তখন বোঝাবো। ক্লিয়ার? তাই এটা জেনে রাখো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা রয়েছে বা সংবিধান যেটা রয়েছে সেখানে কিছু মানে কিছু জিনিস আছে যেগুলোকে খুব সহজেই সংশোধন করা যায় বা নতুন কিছু জিনিস অ্যাড করা যায়, এবং এমন কিছু জিনিস আছে যেগুলো মানে আমি যদি চেঞ্জ করতে যাই তাহলে সেক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড প্রসেস রয়েছে যেগুলো করা খুব কঠিন, মানে চেঞ্জ করা খুব কঠিন। তো সেই জন্য এটাকে বলা হয় পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল। আশা করি তোমাদের ক্লিয়ার। 29 নম্বর কোশ্চিন, দ্য ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন হুইচ অফ দ্য ফলোয়িং ডে। আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম, তার আগে বলো ন্যাশনাল অ্যান্থেম কি, আমাদের ন্যাশনাল অ্যান্থেম কি জিনিস বলো। তোমরা যারা যারা ন্যাশনাল অ্যান্থেম মানে জানো না তাদের বলবো জনগণ মনটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম। অনেকেই ভুল করে দেয়, অনেক সময় কোশ্চিন দেয় ন্যাশনাল সং প্রথম কবে গাওয়া হয়েছিল, অনেকেই ভুল করে দেয় ন্যাশনাল অ্যান্থেমের ডেটটা দিয়ে দেয়, ঠিক আছে। কারণ অনেকে ভুল করে বলে আমি বলছি, আমার স্টুডেন্টরাই অনেকে আছে যারা ভুল করে, তোমরা অনেকে হয়তো ভুল করো না, তোমরা ভাবছো স্যার কি বলছে, এগুলো ভুল করা কি আছে, কিন্তু করে, ঠিক আছে। ন্যাশনাল সং হচ্ছে কি বন্দের মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, ঠিক আছে। তো সেইটা না, ন্যাশনাল অ্যান্থেম মানে হচ্ছে জনগণ মন। এই জনগণ মন কবে অ্যাডপ্ট করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা, এটাই জিজ্ঞাসা করেছে। এটার অ্যান্সার হবে, এটা ইজি কোশ্চিন সবাই পারবে, 24শে জানুয়ারি 1947। ক্লিয়ার? পরে কোশ্চিনে চলে যাব।
30 নাম্বার কোশ্চিন, আমি এই কোশ্চিনের অ্যান্সারটা বলবো না, তোমরা বলবে। পরের দিন কমেন্টে আজকের মতোই আমরা তোমাদের কমেন্ট নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে কোনো জায়গা থেকে যদি কোশ্চিন থাকে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তার এক্সপ্লেনেশন সমেত তোমাদের রিপ্লাই দেবো। ঠিক আছে, বোঝা গেল? প্রথম যারা টপ 5টা কমেন্ট করবে, মানে যদি কোনো ডাউট থাকে তাহলে আমি সেগুলোকে ক্লিয়ার করব। কারণ আমাকে যদি অনেকেই কমেন্ট করে, অনেকেই অনেক ডাউট নিয়ে আসে, তাহলে আমাদের আর এই সেশনটা শুরু হবে না। বোঝা গেল? তো টপ 5 যারা থাকবে তাদেরই কিন্তু আমি তাদের ডাউটগুলোকে ক্লিয়ার করবো, যে কোনো সাবজেক্ট হোক না কেন। বোঝা গেল? বোঝা গেল? তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কি বললো? বলছে ইন হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ ফেডারেশনস অফ স্টেট ওয়াজ ফার্স্ট প্রপোজ। ফেডারেশনের যেই আইডিয়াটা প্রথম প্রপোজ করা হয়েছিল কার রিপোর্টে, কোন ব্যক্তির রিপোর্টে? রাজা গোপালাচারী, শরৎ বোস, মতিলাল নেহেরু, শ্যামাপ্রসাদ। ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চিন, আর খুব ইজি কোশ্চিন, একটু ভাবলে করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই পর্যন্ত ছিল আজকে আমাদের কোশ্চিন। আজকে আমাদের সেশনটা এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা শুরু করবো আবার 30 নম্বরের পর থেকে। তোমাদের প্রিলিমসের আগে সমস্ত বিষয় কমপ্লিট করে দেবে, তোমরা চিন্তা করো না। এখন একটু আমি বিজি রয়েছি, এরপরে তোমাদের শিডিউলটা দিয়ে দেওয়া হবে। আমার নেক্সট উইক থেকে তোমাদের শিডিউল দিয়ে দেওয়া হবে যে কবে কবে ক্লাস হবে। বোঝা গেল? ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, তোমাদের পরীক্ষার আগে সমস্ত বিষয়টা কমপ্লিট করে দেওয়া হবে। আর কিছু বলার নেই। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব, তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।